আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি রুকসানা হক রেখা। আবহাওয়ার পরিবর্তনের কারণে রাজধানীতে হঠাৎ কিউলেক্স মশার মারাত্মক উপদ্রব। এছাড়া এডিস মশার প্রকোপে গত 2 মাসে 4 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত প্রায় 1500 ব্যক্তি। অবস্থা দৃষ্টে সারা বছর মশক নিধন কর্মসূচি পরিচালনার তাগিদ গণস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। বছরের এই সময়টাতে মশার উপদ্রব অস্বাভাবিক নয়। সাধারণত শীতের শেষে ফেব্রুয়ারি থেকে মার্চে কিউলেক্স মশার দাপট বাড়ে। তবে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে গেল 1 মাসের ব্যবধানে রাজধানীতে মশা বেড়েছে প্রায় 40%। এতে এলাকা ভিত্তিক বেড়েছে মশার ঘনত্ব। গবেষণায় উঠে এসেছে যেখানে জানুয়ারিতে প্রতি ঘন্টায় গড়ে 400 থেকে 600টি মশা কামড়াতে আসতো, ফেব্রুয়ারিতে তা বেড়ে 850টিতে দাঁড়িয়েছে। ড্রেন, নর্দমা ও জলাশয়গুলো নিয়মিত পরিষ্কার না করায় স্থির ও দূষিত পানি কিউলেক্স মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। গত বছরের চাইতে এই বছরে অনেক মশা। আমি একজন ডেঙ্গু আক্রান্ত আমি ছিলাম, আমার ডেঙ্গু জ্বর হয়েছিল। সন্ধ্যায়ও বসা যায় না, অথবা 4 দোকানে দিনের বেলা বসলেও মশা লাগে, মশায় কামড় দেয়। যদি সন্ধ্যার সময় মশারিটা নাই, ঘরের মশা থেকে ভিতরেও চলে যায় এবং কি অনেক মশা হয়। সিটি কর্পোরেশনের যারা আসে মাঝে সাঝে এরা যদি দোমার মতন ছাড়িয়ে দিয়ে যায়, অত মশার আর বেদনা বেশি বাড়ে। এবছর শীত স্বাভাবিকের চেয়ে কম ছিল ও তুলনামূলক আগে বিদায় নিয়েছে। জানুয়ারিতে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল, যা মশার বংশবিস্তারে অনুকূল পরিবেশ তৈরি করেছে। আমরা যদি আমাদের শহর, নগর, জনপদকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, এই কিউলেক্স এবং এডিস মশা থেকে আমাদের মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। এবং এই অসম্ভব কাজটি কিন্তু আমাদের প্রতিবেশী ভারত, থাইল্যান্ড, এমনকি মিয়ানমারেও তারা অনেকখানি নিয়ন্ত্রণ করেছে। এই সমস্ত দেশে আমাদের মতো এই মশকবাহিত স্বাস্থ্য সমস্যা নেই। এছাড়া কীটনাশক প্রয়োগের জন্য মশা ও মানুষের ওপর সমন্বিত গবেষণা পরিচালনা করার পরামর্শ দেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। কীটনাশকগুলো প্রয়োগ করা হচ্ছে সেটা কার্যকরী কিনা, হয়তো একটা কীটনাশক প্রতিরোধ সৃষ্টি হয়েছে ঢাকা শহরে, সেটা হয়তো বরিশালে প্রতিরোধ ক্ষমতা করেনি। কাজেই মানুষের ডেঙ্গু রোগের সার্ভেলেন্স, মশার সার্ভেলেন্স এবং কীটনাশকের যে রেজিস্ট্যান্স হচ্ছে সেটার সার্ভেলেন্সের 3টা তথ্য আমাদের এক জায়গায় করা দরকার। এক জায়গায় একটা ড্যাশবোর্ডে যদি থাকে, তাহলে যিনি কীটনাশক পাঠাবেন সিটি কর্পোরেশনের কীটতত্ত্ববিদ, তিনি দেখে নেবেন যে এই কীটনাশকটা প্রতিরোধ ক্ষমতা হয়েছে কিনা। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সামনের মাসগুলোতে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের গণ ইফতারে প্রতিদিন অংশ নেন কয়েক হাজার রোজাদার। নানা পেশা শ্রেণীর মানুষের এক কাতারে বসে ইফতার করাটা যেন ভুলিয়ে দেয় ধনী গরিবের বৈষম্য। মক্কা মদিনার আদলে এই গণ ইফতার 3 দশক ধরে চালিয়ে আসছে মুসল্লি পরিষদ, কিন্তু কখনো প্রকাশ্যে আসতে চান না দেশ বিদেশের অনুদান প্রদানকারীরা। সাইফুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর 359 বছরের পুরনো আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। সমতল থেকে 40 ফুট উপরে পাহাড় চূড়ায় নির্মিত এই মসজিদ। ভারতের দিল্লি জামে মসজিদের আদলে নির্মিত এই মসজিদকে পাথরের মসজিদও বলা হয়, আবার অনেকে বলেন জিন্দা পীরের মসজিদ। মসজিদটি প্রতিষ্ঠার পেছনে আধ্যাত্মিকতা ও তাকওয়ার বিষয় ছিল বিধায় এখানে সালাত আদায়ে তৃপ্তি মেলে অনেকের। শুধু নামাজের তৃপ্তি নয়, পবিত্র রমজানের ইফতারের তৃপ্তি নিতেও আসেন অনেকে। 1996 সালে চালু করা গণ ইফতারে প্রতিদিন শরিক হন কয়েক হাজার রোজাদার। কোনো সংকট হয় না ইফতারে। আমি আসছি কর্ণফুলি থেকে, এখানে সবাই মিলে একসাথেই করার আনন্দেই আসছে। এখানে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, এখানে লয়ারও আছে, আমি সরকারি কর্মকর্তাও বসে নামাজ কালামা পড়ে ইফতার করি, এখান থেকে চলে যাই। এইটা টাইম এতগুলো মানুষ মনে করেন একসাথে ইফতার করা অনেক একটা ভালো ব্যাপার। ইফতার ব্যবস্থাপনায় রয়েছে মুসল্লি পরিষদ। অনুদান যারা দেন তারা কখনো প্রকাশ্যে আসতে চান না। এখানে কিন্তু কোনো গরিব মানুষ খায় এটা কোনো বড় কথা নয়। এখানে সব ধরনের সবের আশায় এখানে প্রতি বছর মুসল্লি পরিষদের পক্ষ থেকে এবং হুজুরের পক্ষ থেকে এই আয়োজনটিও করা হয়। বিদেশ থেকেও এখানে টাকা পাঠায় উদ্বুদ্ধ। এখানে মানুষের দানের উপরে এটা নির্ভর করে, কোনো সরকারি অনুদান নাই। মসজিদটি প্রতিষ্ঠার পর থেকে 14 জন আওলাদে রাসূল খতিবের দায়িত্ব পালন করেন। তাদেরই একজন সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন আল মাদানী।
তখন দেখলাম ছিটে কিছু লোক এখানে ওখানে মুরগির দানার মতো কিছু মুড়ি খাইতেছে বিভিন্ন বুট টুট দিয়েই। তখন আমার মনে একটা মানে দাগ কাটলো যে এটা তো কোনো মেহমানদারি নয় এবং এটা মুসলমানের জন্য এটা শোভা পায় না। তখন আমার ভিতরে একটা জাগরণ আসলো, মক্কা মদিনা শরীফের আদলে আমি একটা ইফতার মাহফিল করব সবাইকে নিয়ে। রমজানের শেষের দিকে তো প্রায় 6-7 হাজার লোক হয়। সব মানুষের জন্য ইফতার নিশ্চিতের প্রচেষ্টায় রমজানের প্রথম দিন থেকেই এই আয়োজন চলছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদে। তা রমজানের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আইসিসি টি20 বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডে মোকাবেলা করবে পাকিস্তান। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় মাঠে গড়াবে গ্রুপ 2 এর ম্যাচটি। সুপার 8-এ নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। পরিত্যক্ত ম্যাচ থেকে দুই দলই 1 পয়েন্ট করে পেয়েছে। সুপার 8-এ প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলবে। সেখানে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে 51 রানে হারিয়ে সুপার 8-এ উড়ন্ত সূচনা করেছে। এই জয়ে সুপার 8-এ গ্রুপ 2-এ ভালো অবস্থানে এখন ইংল্যান্ড। অন্যদিকে পাকিস্তানকে তাদের শেষ ম্যাচ খেলতে হবে স্বাগতিক শ্রীলঙ্কার জন্য। ম্যাচটি সালমান আগাদের জন্য কঠিনই হবে। তাই সেমিফাইনালের সমীকরণ মেলাতে ইংল্যান্ডের বিপক্ষে জয় খুব গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য। এই বিশ্বকাপে পাকিস্তান প্রথম রাউন্ডে একটি বড় ম্যাচ খেলেছে, সেখানে ভারতের কাছে দাঁড়াতেই পারেনি তারা। সুপার 8-এ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়া ছিল তাদের জন্য বড় ধাক্কা। দল হিসেবেও খুব ভালো খেলেছে না আগা সালমানরা। আর ইংল্যান্ড প্রথম রাউন্ডে খুব ভালো না খেললেও সুপার 8-এ সেরা পারফরমেন্স প্রদর্শন করেই লঙ্কানদের হারিয়েছে। তাই ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে হলে ব্যাটিং বোলিংয়ে নিজেদের সেরা পারফরমেন্স প্রদর্শন করতে হবে পাকিস্তানকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।